সিডনির কমস ব্যাংক পার্ক স্টেডিয়ামে আফিদা, মারিয়া, মনিকা, ঋতুপর্ণারা যখন মাঠে নামবেন বাংলাদেশের হয়ে তারা একটা ইতিহাস লিখে ফেলবেন। 1980 সালের পর এশিয়ার মঞ্চে 46 বছর পর প্রথমবার বাংলাদেশের পতাকা উড়বে এশিয়া কাপের মঞ্চে, সেটা 2026 AFC উইমেন্স এশিয়া কাপে। উইমেন্স এশিয়া কাপে বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জটা অন্যতম সেরা একটা অপোনেন্টের সঙ্গে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এশিয়ান কাপে চীনের সঙ্গে। সেই ম্যাচের প্রিভিউ নিয়েই কথা হবে আজকের পিচ পারফেক্টে, দ্য ডেইলি স্টারের রেগুলার পডকাস্ট পিচ পারফেক্টে। আমি শরীফুল হক সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আনিসুর রহমান এবং স্পোর্টস রিপোর্টার সাব্বির হোসেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। একটা অদ্ভুত ইন্টারেস্টিং দিনের আগে আমরা কথা বলছি, যে দিনে হচ্ছে বাংলাদেশ বেসিক্যালি আসলে একটা ইতিহাস গড়তে যাচ্ছে 46 বছর পর, এবং সম্ভবত পিটার বাটলারের মুখেও ওই অভিবাসটা ফুটে উঠেছে যখন তিনি প্রেস কনফারেন্সে কথা বলেছেন। আমার কাছে মনে হয় না পিটার বাটলারকে কখনো এরকম হাসি খুশি লেগেছে, যখন তিনি সাফ চ্যাম্পিয়ন জিতেছে তখন এরকম লাগেনি। হ্যাঁ, অবশ্যই যে আজকে সে অনেক হাসি খুশি ছিল আসলে। আমার কাছে মনে হয়েছে যে দেখেন যে বাংলাদেশের যে এই যে ট্রান্সফরমেশন, যেটা পিটার বাটলারের হাত ধরেই কিন্তু এই ট্রান্সফরমেশনটা আসছে। যদিও আমি যদি একটু পিছনের দিকে তাকাই, যে এই দলটা কিন্তু যে গ্রুপটা আপনি যাদের নাম বললেন, মারিয়া, মনিকা, তহুরা, এরা কিন্তু একসাথে অনেক দিন ধরে খেলছে। সেই 15-16-তে আন্ডার-16 যখন হলো নেপালে ভূমিকম্পের ভিতরে যে চ্যাম্পিয়ন হয়ে আসলো আর কি, তারপরে এই গ্রুপটা একসাথে আছে এবং তারা খেলছিল এবং সাউথ এশিয়ায় তারা কিন্তু নিজেদের শ্রেষ্ঠত্বও তারা প্রমাণ করছে। কিন্তু পিটার বাটলারের অধীনেও আরেকবার হয়েছে, কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে প্লেয়িং স্টাইল আসলে যে বাংলাদেশ যে আসলে অনেক ভালো ফুটবল খেলতে পারে, অ্যাটাকিং ফুটবল খেলতে পারে এবং অপোনেন্টকে সারাক্ষণ চাপের মধ্যে রাখতে পারে, সেটা কিন্তু এই পিটার বাটলারের হাত ধরে হয়েছে। কারণ মায়ানমার যে টিমটা নাকি আপনার প্রায় 53 র্যাঙ্কিংয়ের দল, আর আমরা তখন মেবি 128-এর টিম। সেই ম্যাচটা যদি আপনার মনে থাকে, বাংলাদেশ আসলে আমার কাছে মনে হয়েছে যে ছবির মতো খেলা আর কি, যেটা যে আমরা যেরকম এক্সপেক্ট করি যে আমরা ইউরোপিয়ান ফুটবল বা আমাদের এশিয়ার টপ টিম যেগুলো খেলে, আমার কাছে তেমনই মনে হয়েছে যে যেভাবে বাংলাদেশ চেয়েছে ঠিক সেভাবেই খেলা হয়েছে। বল সেইভাবেই নিয়ন্ত্রণ করছে, সেইভাবেই তাদেরকে একদম আউটপ্লেড, একদম টোটালি আউটপ্লেড। কিন্তু আমি জানি না নেক্সট টাইম পারবে কিনা মায়ানমারের সাথে, কিন্তু ওই ম্যাচে একদম মায়ানমারকে আউটপ্লেড করেই কিন্তু তারা এই জায়গায় আসছে। এসে স্বাভাবিকভাবে কোচ পিটার বাটলার যখন আসলে যে 7 দিন আগে যখন আপনার দেশ ছাড়লো, দেশ ছাড়ার সময় কিন্তু সে খুব একটা আপনি যেটা বললেন যে আজকে খুব হাসি খুশি ছিল, ওই দিন কিন্তু সে একদম মানে কি গ্লুমে ছিল, একদম মুখ মানে চোয়াল শক্ত করে সে হলো কথাবার্তা বললো এবং সে যে বললো যে এবং ক্লেম বললো যে আমরা বেস্ট প্রিপারেশন নিয়ে আমরা খেলতে যাচ্ছি না। দ্যাটস মিন এখান থেকে আমাদের এক্সপেকটেশন আর আসলে কিচ্ছু নাই, কোনো কিছুই নাই। এরকম একটা সিচুয়েশন নিয়ে যে যখন ম্যাচের আগের দিন আজকে যখন পিটার বাটলার হাসি মুখে সব কথা এবং অ্যান্সারগুলো দেয়, আমার মনে হয় যে ওই ধারাটা আমার মনে হয় যে টিমের ভিতরেও যে ওই একটা পজিটিভ মাইন্ড সেট আপ হয়তো তৈরি হয়ে গেছে এবং কালকে হয়তো তারা কোনো কিছু ভালো একটা গেম উপহার দেওয়ার চেষ্টা করছে। যদিও অনেকে হয়তো চিন্তা করতে পারি যে হয়তো সারপ্রাইজিং কোনো কিছু হবে। সারপ্রাইজিং যে কোনো কিছুই হইতে পারে, কিন্তু চায়না আসলে যে আমাদের মনে রাখা উচিত তারা হলো এশিয়া কাপের 9 বারের চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তা এখানে আমার মনে হয় যে পারফর্মই হোক, আমার মনে হয় যে পজিটিভ কিছুই তারা হলো পারফরমেন্স করবে এবং সেটা আজকে বাটলারের প্রেস কনফারেন্সের মাধ্যমেই সেটা আসলে প্রকাশ পেয়েছে। এই ম্যাচটাকে বলা হচ্ছে দ্য ডেভিড ভার্সেস গোলায়াথ, ক্লাসিক ক্লিশে টার্ম যেটাকে ইউজ করা যায়, কিন্তু এটা আসলেই ডেভিড ভার্সেস গোলায়াথের ফ্লাইট। কোথায় আপনি ক্যাম্প গুলিস্তান এবং কোথায় ক্যাম্প অস্ট্রেলিয়া কিংবা মিশন অস্ট্রেলিয়া। খুবই স্বাভাবিক যে বাংলাদেশের দল নিয়ে বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন থাকবেই, কিন্তু যখন আমরা মায়ানমারের ম্যাচটার কথা বলছি, মায়ানমারের ম্যাচের পর বাংলাদেশ এর মাঝখানে আরও ম্যাচ খেলেছে ফ্রেন্ডলি, সেখানে বাংলাদেশের জয়ের মুখ দেখা হয় নাই আলটিমেটলি, কিন্তু তারপরও যে অ্যাম্বিয়েন্স বা যে এনভায়রনমেন্টটা বোঝা যাচ্ছে, বাটলার বলছে না হয় এটা একটা রিয়েলিস্ট, তিনি একজন রিয়েলিস্ট, তিনি ওভাবে অত এক্সপেকটেশন রাখছেন না, কিন্তু বাংলাদেশের আসলে রিয়েলিস্ট এক্সপেকটেশন কী হওয়া উচিত এরকম বিশাল একটা গোলায়াতের সঙ্গে যখন আমরা খেলতে যাচ্ছি, আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন? হোয়াট সর্ট অফ ফুটবল আর উই এক্সপেক্টিং ফ্রম বাংলাদেশ? আনিস ভাই যেটা বললেন, আমি ওটার সঙ্গে আসলে মানে ওইটার ধারা
ধরেই বলতে চাচ্ছি আসলে যে চায়নার কথা যদি আমরা চিন্তা করি, চায়না হচ্ছে এশিয়ান কাপের এটা 21st এডিশন, এর মধ্যে ওরা এটা নিয়ে 16বার এশিয়ান কাপ খেলছে, তারা 9বারের চ্যাম্পিয়ন, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা ওয়ার্ল্ডের সেরা 20টা দলের মধ্যে একটা, মানে ওদের এখনকার র্যাঙ্কিং সম্ভবত 17। আমাদের যখন আমরা কোয়ালিফাই করি তখন ছিলাম আমরা 128, এখন সেটা 112তে এসেছে। সো গ্যাপটা যদি র্যাঙ্কিং, আমরা অনেক সময় বলি ফুটবলে র্যাঙ্কিং খুব বেশি ম্যাটার করে না, কিন্তু আসলে আমাকে দেখতে হবে যে শুধু র্যাঙ্কিং না, কিন্তু এখানে একটা লেগেসি, এখানে হিস্ট্রি, মানে চায়না কতদিন ধরে ফুটবল খেলছে, এবং চায়নার আপনি যদি ওয়ার্ল্ড কাপ স্ট্যাটাসও দেখেন, চায়না 8বার ওয়ার্ল্ড কাপ খেলেছে, মানে মেয়েদের ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলেছে, 2বার সেমিফাইনাল খেলেছে, 1বার ফাইনাল খেলেছে। সো এইরকম একটা টিমের এগেনস্টে বাংলাদেশ নামতে যাচ্ছে। আমার মনে হয় যে প্রথমত তো প্রত্যাশা থাকবে বাংলাদেশ ভালো কিছু একটা করে, এবং সেই ভালো কিছু মানেই যে জয় তা কিন্তু না, আসলে অনেক ক্ষেত্রেই জয় পেয়ে গেলে সেটা আরও অনেক টিম আছে, আমি চায়নার এগেনস্টেই বলছি না যে সেটা আমরা পাবো, কিন্তু আমরা একটা ভালো ফুটবল উপহার দাও। আমরা যে উন্নতি করছি ধাপে ধাপে, যেই গ্রুপটা খেলছে, যারা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে, যাদের কাছ থেকে আমাদের একটা এক্সপেকটেশন, মানে আমি রিয়েলিস্ট হলেও কিন্তু আমার মাথায় একটা এক্সপেকটেশন আছে যে যদি একটা সারপ্রাইজিং কিছু আমরা করতে পারি। এরকম কথা কিন্তু আবার যে বা আন্তে মিলিচিচও বলছিলেন যে বেশি সারপ্রাইজ এক্সপেকটেশন বেশি, কিন্তু হ্যাঁ, বিপদ আছে। বিপদ আছে। সো আমরা, এবং বাটলার কিন্তু নিজেও বলেছেন যে রিয়েলিস্টিক একটা আমাদের হচ্ছে অ্যাম্বিশনটা থাকা উচিত। আমার মনে হয় যে রিয়েলিস্টিক অ্যাম্বিশন থেকেও আমরা যদি ভালো পারফরমেন্স উপহার দিতে পারি, আমরা ভালো ফুটবল খেলতে পারি, যে এশিয়ার টপ টিমের এগেনস্টে আমরা আমাদের ফুটবল, আমাদের যে স্কিল আছে, আমাদের যে মেয়েরা যারা অলরেডি হচ্ছে আমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছে, আমরা সাফে শ্রেষ্ঠত্ব 2বার টানা জিতেছি। সো ওই লেভেলটা থেকে নেক্সট লেভেলে আমরা একটা এসেছি এশিয়ান, এবং এই লেভেলটা কন্টিনিউ করার মতো বা এখান থেকে নেক্সট স্টেপে যাওয়ার মতো সেই পারফরমেন্সটা যদি আমরা দেখাতে পারি, আমার মনে হয় সেটাতেই আমাদের খুশি থাকবো আসলে। আমার কাছে যে আরেকটা কথা খুব ভালো লেগেছে, মানে একজন প্রুভেন ওয়ার্ল্ড ক্লাস লিডার যেরকম করে কথা বলে না, সেখানে একটা কথা খুব ভালো ছিল যে এই মেয়েরা অনেস্ট অ্যাপ্রোচে এই অস্ট্রেলিয়াতে তারা খেলতে এসেছেন, এবং সেটা থেকে তারা এক চুলো সরবেন না। ওই বলা হচ্ছে যে তারা বাস পার্ক করে খেলবেন না, তারা তাদের ওই হাইলাইন স্ট্র্যাটেজি মেনটেন করেই খেলবেন, দ্যাট ইজ অলসো ফাইন। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের প্রিপারেশন নিয়ে কিন্তু পিটার বাটলার এর আগেও বেশ অসন্তোষই প্রকাশ করছিলেন। ওই কথা সূত্র ধরে একটু আনিস ভাইয়ের কাছে আসি যে প্রিপারেশন তো স্ট্যান্ডার্ড হয় নাই আলটিমেটলি, কিন্তু তার মধ্যেও যা হয়েছে, যারা উঠে এসছেন, আমরা অফ দ্য এয়ারে আলপিকে নিয়ে কথা বলছিলাম, আর বাংলাদেশের তো রেগুলার পারফর্মার যারা আছেন তারা তো আছেনই, স্পেসিফিক আমরা আসলে কাদের দিকে তাকিয়ে থাকছি এই পুরো টুর্নামেন্টে? হ্যাঁ, আমার মনে হয় যে পিটার বাটলারে বাংলাদেশ থেকে যাওয়ার আগে যতটা অসন্তুষ্টি প্রকাশ করেছিল, যে এখানে কিন্তু সন্তুষ্টির কারণটা আমার কাছে মনে হয়েছে যে গত ছয়টা হলো সে ট্রেনিং সেশন পেয়েছে, এবং একটা হলো আপনার ওয়ার্ম আপ ম্যাচ পেয়েছে, যেটা কিনা অস্ট্রেলিয়ান এ লিগের হলো সিডনি ওয়ান্ডারার্সের এগেনস্টে খেলেছে। যদিও অফিসিয়ালি আসলে রেজাল্ট দেয়নি, আমরা যতটুকু জানতে পেরেছি এখানে 1-1 গোলে ড্র হয়েছে। তো এটাও কিন্তু বাংলাদেশের জন্য যে প্রিপারেশন বা লিগের ভিতরে ছিল, ফিটনেসের একটা সবসময় ব্যাপার ছিল, এখানে আমার কাছে মনে হয়েছে যে এই যে 6 দিন ট্রেনিং আর এই যে 1-1 গোলে ড্র, এটাকে তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এবং আপনারা যেটা বলছে যে মেয়েরা অনেস্ট, আমি তো বলবো যে এই মেয়েরা তো অনেস্ট তো অবশ্যই, এরা হলো রিয়েল ফাইটার। হ্যাঁ, যে এরা মাঠে নামার পরে কি করতে হবে এবং কি করা যায়, সেটা আপনি যদি অপোনেন্ট কোচ মিলিচিসের কথাও দেখেন, তার একটা ছিল যে এদের যদি একটু মানে স্পেস এবং সময় দেওয়া হয় তাহলে আপনাকে হার্ট করবে সে। দ্যাটস মিন যে সে কিন্তু এটাও বাংলাদেশকে দিবে না। আর আপনি যেটা বললেন যে হলো কাদের উপর রিলাই করবে, আসলে যে বাংলাদেশের 11 জন যে মাঠে থাকবে, 11 জনের উপরেই রিলাই করতে হবে। তবে এর ভিতর হ্যাঁ এক্সেপশনাল 2-1 জন আছে, যেরকম ঋতুপর্ণার কথা বলা যেতে পারে, যে ঋতুপর্ণা খুবই ভালো খেলে। আমি যদি গোলকিপার হলো রূপনার কথা বলি, রূপনা হাইটে যদিও একটুই, কিন্তু সে কিন্তু খুব সাহসী গোলকিপার আসলে। হ্যাঁ, এবং তার মুভ টুপগুলো আগে যেটা ছিল সে ডে বাই ডে অনেক ইমপ্রুভ করছে। এবং আমি যদি মিডফিল্ডে মনিকা এবং মারিয়াদের কথা বলি, মনিকা এরা কিন্তু খুব হার্ড ওয়ার্কিং। স্বপ্না যদি তার ফর্মে থাকে, আমি যদি বলি যে স্বপ্না আসলে যে আমরা তার এজ লেভেলের যে খেলাগুলো দেখেছি, যে আপনার লং রেঞ্জে সে যেভাবে গোল করে, মানে একটু দূর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে গোলটা ছেলে
করলো না মেয়ে করলো, এত পাওয়ারফুল শট আছে এদের, সেটা একটাই আছে। আবার যদি আমি বলি যে এই যে সুইডেন বেজ হলো আপনার আনিকা আসছে, হ্যাঁ আনিকার বিষয়টা আসলে যে কেউ ওইভাবে জানে না, হ্যাঁ একটা আনিকা expected। একটা এক্সপ্লোশন হইতে পারে আনিকা। তারপরে একদম প্রথম দিকে যে কথা বললেন যে আলপি ছোট্ট একটা মেয়ে আসলে যে ক্লাস টেনে পড়ে খুব সম্ভবত, সে এই জাস্ট লিগে হলো 9 ম্যাচে 28 গোল করছে এবং তার গোল করা আমি বলবো যে 6 ইয়ার্ডের ভিতরে অনেক ক্লেভার একটা আপনার স্ট্রাইকার। সে মাথা খাটিয়ে আসলে যে দেখে যে কোন দিকে ফাঁকা আছে কীভাবে গোল করতে হবে, হ্যাঁ যে শুধু পা দিয়ে ফুটবল না, যে মাথারও মাথা খেলা দিয়ে আসলে ফুটবল, কাজে হ্যাঁ লাগানো। সেটাও সে কাজে লাগায়। তাই আমরা দেখতে চাইবো যে আসলে যেটা এই তাদের উপরে তো একটা আমরা এক্সপেকটেশন থাকবেই। আর সাব্বিরের কথা ধরে আমি ওই আবারও বলতে চাই যে বাংলাদেশ যে নতুন ফুটবল খেলাটা খেলছে সেটা যদি ইনট্যাক্ট থাকে তাহলেই হলো আমাদের মনে হয় যে যারা আমরা ফুটবল ফলো করি, যারা ফ্যান আছে তাদের হলো মানে স্যাটিসফাইড থাকা উচিত যে এখানে যে পারফরমেন্স আমরা এক্সপেকটেশন থাকবে। আর একটা কথা না বললেই নয় যে আসলে যে আমাদের এখানে খেলা যেটা বললেন যে আমরা কিন্তু লাস্ট যে যদি অ্যাসিস্ট্যান্ট কোচের কথা বলি, সে গত পরশুদিন বলছিল যে কিভাবে ডিফেন্ড করতে হবে, কীভাবে করতে হবে, হ্যাঁ দ্যাটস মিন একটা সে হিন্টস দিছিল যে তারা হলো আপনার অনেকটা ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলবে। কিন্তু আজকে কিন্তু বাটলারের কথায় সে হাই ডিফেন্সই খেলবে আসলে, হ্যাঁ সে বাস পার্ক করবে না, হ্যাঁ বাস পার্ক করবে না। তারপরেও আমার মনে হয় যে আপনার হয়তো ব্যাকলাইনটা হয়তো অত হাইয়ে যাবে না আর কি, মাঝামাঝি হয়তো থাকতে পারে যে আপনার একটা মিড ব্লক, একটা মিড ব্লকে থাকতে পারে। কারণ এটা স্বীকার করতে হবে যে আমরা যদি লাস্ট ইসের ম্যাচগুলো দেখি যে থাইল্যান্ডের বিরুদ্ধে আমরা যে 5 গোলে একটা ম্যাচ 5-1 গোলে একটা হারছিলাম, তার ভিতরে দেখলাম 4টা গোলে আসলে আমরা কাউন্টারে এবং ওই যে বিহাইন্ড দ্য ওয়ালের পিছনে ফেলছে এবং অপোনেন্টেরও দ্রুত গতির স্ট্রাইকার তারা আমাদের হলো ডিফেন্ডারদের বিট করে বল নিয়ে যে গোল করে ফেলছে। আমার মনে হয় যে ওই স্পেসটা হয়তো বাটলার হয়তো এবার দিবে না হয়তো। সম্ভবত মারিয়া মনিকাকে আরেকটা খুবই ডিফিকাল্ট একটা শিফট তাদেরকে দেখতে হতে পারে, বিকজ যেহেতু আপনি বাস পার্ক করে খেলছেন, আপনার মিডফিল্ডে বল চ্যানেল করার অনেক ধরনের সুযোগ থাকতে হবে, মিডফিল্ড থেকে উইংয়ে বল সাপ্লাই করার। আই থিঙ্ক আমরা এক্সপেক্ট করতে পারি যেটা মাঝখানেই শোনা যাচ্ছে যে ব্যাক 3 অর্থাৎ উইথ উইং ব্যাকস খেলা হতে পারে। যেহেতু চায়নার প্লেয়ারদের অনেক বেশি ফুটেজ দেখার সুযোগ হয়েছে, বাটলার কি আসলে ব্যাক 3 নিয়ে খেলার ইয়াটা দেখাবেন, মানে গার্ডসটা দেখাবেন, নাকি আমরা স্বভাবসুলভ যেই 4-3-3 বা 4-2-3-1 দেখেছি সেটাই আমরা হয়তো বাংলাদেশের ম্যাচে দেখবো? বাংলাদেশের আসলে ট্যাকটিক্যাল সেটআপটা নিয়ে আমরা কি এক্সপেক্ট করছি কালকে? না আমার যেটা মনে হয় বাটলার আজকে যে পরিমাণ আত্মবিশ্বাসী তাকে মনে হলো, এবং আমার কাছে এটা মনে হয়েছে আসলে যত কিছুই থাকুক আমাদের প্রিপারেশন পারফেক্ট হয়নি, অনেক কিছুই ছিল না, উনি দেশ থেকে গিয়েছেন খুব একটা মন খারাপ নিয়ে হয়তো গিয়েছেন, কিন্তু টিমের মধ্যে একটা থাকে না একটা উজ্জীবনা তৈরি করা, ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপারটা, আমরা নতুন একটা স্টেপে যাচ্ছি, সো ওইটার দিকে ওই বার্তাটা উনি আজকে দিয়েছেন। এবং আমার যেটা মনে হয় যদি ওই ফুটবলটাই আমরা খেলি, আমরা রেগুলার যেটা খেলে এসেছি, ব্যাক 3-তে উনি যেতেই পারেন। আসলে ব্যাক 3-তে যাওয়ার একটা যেটা সেক্ষেত্রে যেটা হবে আমাদের যেহেতু যদি একটু মানে মিড ব্লক বা আমরা যদি একটু হাইলাইন মেনটেন করতে চাই, সো সেই ক্ষেত্রে ওই ব্যাপারটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এবং উইংয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের তো মারিয়া মনিকা বা যারা আছেন ওখানে, মারিয়া মনিকা স্বপ্না যদি যেভাবেই খেলেন, সো ব্যাক 3-তে আমার বোধ হয় এটা চাইলেই যেতে পারে। কিন্তু ওই যে ওই মাথায় রাখতে হবে যে যেহেতু এইটা হচ্ছে এশিয়ান লেভেলের খেলা, সো ওইখানের আমাদের প্লেয়ারদের কোয়ালিটিগুলো অনেক বেশি এবং এদের তো আমাদের আসলে ফেস করার অভিজ্ঞতা নাই। আমরা চায়না, উজবেকিস্তান এবং হচ্ছে আমাদের গ্রুপে আছে উত্তর কোরিয়া, আমরা শুধুমাত্র উজবেকিস্তানকে একবার ফেস করেছি এবং সেটাও প্রায় 1 যুগ আগে। সো এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। তো আমার বোধহয় বাটলার সব কিছু মাথায় রেখেই আসলে পরিকল্পনাটা করবেন। এবং যেহেতু ট্রেনিং সেশন, যেহেতু ম্যাচটা আমরা যে প্রস্তুতি ম্যাচটা হয়েছে সেটা যেহেতু ক্লোজ ডোর হয়েছে, আমরা দেখার খুব বেশি সুযোগ পাই নাই, সো এইটাও আমার কাছে মনে হয় এটাও একটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে থাকতে পারে। আনিস ভাই যেটা বলছিলেন যে সারপ্রাইজ প্যাকেজ আনিকাও হতে পারেন, কারণ হচ্ছে ঋতুপর্ণাকে তো আমরা জানি এবং ঋতুপর্ণাকে সম্ভবত চায়না টিম পড়ে দেখে মুখস্থ করে ফেলেছে, সো দেয়ার ইজ অলসো আ সারপ্রাইজ এলিমেন্ট।
বিষয়টা খুব পরিষ্কার যে বাংলাদেশ এখন যে লেভেলে খেলছে এই লেভেলে কখনো বাংলাদেশ খেলে নাই, এবং সেটাই একটা বড় অ্যাচিভমেন্ট যে আপনি চায়নার মতো টিমকে ফেস করছেন। কারণ যে কোনো একটা টুর্নামেন্টে যখন আপনি লিস্ট ড্র করেন, আপনি দেখবেন যে আপনার অপোজিট টিমের র্যাঙ্কিং হচ্ছে 17, অন্য টিম আছে ডিপিআর কোরিয়ার কত 9 এরকম, উজবেকিস্তানও হচ্ছে 47 বা 48 এরকম, সেখানে একটা টিম আছে বাংলাদেশ 112। পুরো পার্থক্যটাই বোঝা যায়। কিন্তু বাংলাদেশ এখন বিশ্বকাপের খেলারও খুব কাছাকাছি আছে, ইকুয়েশন তো সেটাই বলে নাকি? হ্যাঁ, ইকুয়েশন তো সেটাই যে এখানে এখানে 12 টিম খেলছে, তিন গ্রুপে হয়ে 4 টিম। তো এখানে হলো আটটা টিম যারা হলো কোয়ার্টার ফাইনালে যাবে তারা কিন্তু অলিম্পিকে কোয়ালিফাই করবে আর কি সোফার। হ্যাঁ, দ্যাটস মিন একটা হাতছানি কিন্তু আপনার অলিম্পিকেই আছে। যে আপনি যদি হলো কোয়ার্টার ফাইনালে ইন করতে পারেন তাহলে আপনি অলিম্পিক খেলবেন, সেটাও একটা আরেকটা বড় অ্যাচিভমেন্ট আসলে যে অলিম্পিকে খেলা। আর হচ্ছে যে সরাসরি এখানে 4 সেমিফাইনালিস্ট হলো বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপে চলে যাবে, এবং এখান থেকে আর 2টা স্লট থাকবে যেটা প্লে অফের মাধ্যমে আপনার ডিসাইড হবে। দ্যাটস মিন আপনি যদি টপ 8-এ ঢুকে যেতে পারেন, আপনার মানে দুইটা ড্রিম বা এক ঢিলে 2 পাখি। হ্যাঁ, তাই সেই জায়গাটাই বাংলাদেশের পসিবিলিটি আসলে কতটুকু আমার যেটা মনে হচ্ছে যে এটা অনেক টাফ। বাংলাদেশের পসিবিলিটি অনেক টাফ, কারণ 3টা গ্রুপ থেকে 3 দুগুণে 6টা চলে যাবে, আর হলো 2/3 ফিনিশার যাবে। দ্যাটস মিন থার্ডের ভিতরে এইদিকে আমরা আমাদের থার্ডে শেষ করতে গেলে অবশ্যই আমাদের উজবেকিস্তানকে লাস্ট ম্যাচে হারাতে হবে, এবং উজবেকিস্তানকেও চায়না এবং তাদের কাছে হারতে হবে। তাহলে আপনার একটা সুযোগ থাকে যে আমার 3 পয়েন্ট আছে, তখন আমি আর 2টা টিমের সাথে আমি হলো ফাইট করতে পারবো। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে অন্যান্য টিমেরও তো ইন্ডিয়াও বা হলো চাইনিজ টাইপে তারাও হলো 3 পয়েন্ট কালেক্ট করতে পারে, অন্যরাও 3 পয়েন্ট কালেক্ট করতে পারে। সেক্ষেত্রে হলো গোল ডিফারেন্স চলে আসতে পারে। সেই গোল ডিফারেন্স আসলে যে চায়না এবং নর্থ কোরিয়া এত স্ট্রং যে এখানে আমরা যদি ডিফিট মার্জিনটা হলো কম রাখতে পারে তাহলেই সম্ভাবনা আছে। আমরা এই যে বললাম যে 3 ব্যাক লাইনে যাবো কি নাই, আমার মনে হয় যে বাটলার যতই বলুক যে রিয়ালিস্টিক হতে হবে, বা অবশ্যই আমরা রিয়ালিস্টিক হব যে আমরা কতটুকু এক্সপেকটেশন করতে পারি, কিন্তু সেই এক্সপেকটেশনের ভিতরে সে এমন খেলা খেলবে না যে এই মেয়েদের হলো মোরাল একদম ডাউন হয়ে যায়। নিশ্চয়ই সে চাইবে না সেরকমই খেলা। সে হয়তো আমার মনে হয় যে চায়নার সাথে চাইবে যে একটা রেসপেক্টেবল একটা মার্জিন থাকলো, এবং ওই পারফরমেন্স তাদের হলো ইন্সপায়ার করবে নেক্সট 2 ম্যাচে আরও বেটার পারফর্ম করার জন্যে। এক্স্যাক্টলি। এবং হ্যাঁ, তাই সেই ক্ষেত্রে যদি আমরা নর্থ কোরিয়া এবং হলো চায়নার সাথে আসলে যে একদম কম মার্জিনে আমরা যদি আমার মনে হয় যে আমরা যদি করতে পারি হারি, তাহলে আমাদের একটা সম্ভাবনা থাকতেও পারে যে আমরা অলিম্পিক এবং ওয়ার্ল্ড কাপের আসলে যেটা হলো মানে আমরাও যখন এই যে বাংলাদেশ যখন মায়ানমার খেলতে গেছে, আমার মনে হয় না যে নট এ সিঙ্গেল মানে ফুটবল ফ্যান বিলিভ করছে যে এই বাংলাদেশ টিম হলো মায়ানমারকে হারিয়ে এশিয়া কাপে কোয়ালিফাই করবে। তারা সেটা মানে করে দেখিয়ে এসেছে। ইনফ্যাক্ট এইটা নিয়ে মানে আমার নিজের কাছে অবাক লাগছে যে ইভেন 2022-এর সাফ জেতাটাই মনে হচ্ছে যে এখন ফিলস লাইক যে না, ওটা চাইতে এটা আসলেই অনেক বড় একটা ব্যাপার। এবং 24-এও যে ধরনের একটা চাপা অসন্তোষ বা একটা অবস্থা ভালো ছিল না, ওই ক্যাম্পের দিকে অবস্থায় গেলেই আমরা বুঝছি, সেখানেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তারপরেও যে এই সাফল্যটা এর চাইতেও সব কিছু ছাপিয়ে গেছে মায়ানমারের ওই একটা জিতে আসার পর। সো বাংলাদেশে তো আসলে মানে হারানোর কিছুই নাই আলটিমেটলি। না, এই যে যখনই বললেন যে টাইম লাইনগুলো বললেন 22-24 এখন 26 সাল চলছে। সো আমরা মানে সাফ যখন প্রথম জিতলাম আমরা 22-এ, আমরা হচ্ছে ছাদখোলা বাসে যে উদযাপনটা হলো, আমাদেরই একজন সহকর্মী ছিলেন, উনি হচ্ছে পুরাটা রাস্তা একদম এয়ারপোর্ট থেকে বাফুফে পর্যন্ত মোটরসাইকেলের পেছনে উল্টা করে বসে। তো ওই যে এক্সাইটমেন্টটা ওইটা গেল। 24-এ যে অসন্তোষের কথা বললেন, এই আলাপে আসছি। এরপরে মায়ানমারকে যখন বাংলাদেশ এবং মায়ানমার বিপক্ষে আমরা সেকেন্ড ম্যাচটা খেলি, সো আমরা মোটামুটি 1 ম্যাচ হাতে রেখেই কনফার্ম করে ফেলছিলাম অলমোস্ট যে আমরা যাচ্ছি এশিয়া কাপে। কারণ পরের ম্যাচটা ছিল আমাদের অনেক লোয়ারে, 7 গোলে জিতেছিলাম আমরা পরের ম্যাচটা। তো এখান থেকে আরেকটা ব্যাপার আসে যে সেকেন্ড যে সাফটা আমরা জিতলাম সেখানে অনেক অসন্তোষ ছিল দলের মধ্যে, সেই অবস্থার মধ্যে থেকেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে বের হয়ে এসেছে। সো এইটা হচ্ছে আসলে আমাদের মেয়েদের যে টিমের ওই যে আনিস ভাই যেটা বললেন যে মোরাল,
আমার মনে হয় যে ওরা আসলে অনেক বেশি স্ট্রং মেন্টালি। Mentally একটা হচ্ছে প্রথমবার হয়তো আপনার ওরকম এক্সপেকটেশন ছিল না, আপনি হয়তো কাছাকাছি আছেন, আপনি জিতে গেলে খুবই ভালো, যেটা আমাদের এক প্রবল উন্মাদনা তৈরি করলো। কিন্তু সেকেন্ড টাইম যখন আপনি যাচ্ছেন, আপনি জিতে আসছেন একটা সাফ এবং আপনার টিম ভালো খেলছে, আপনার ওই এক্সপেকটেশনটা আছে যে আপনি আবার জিতবেন। এবং ওই সময় দলের মধ্যে এত বেশি মানে এত সব কিছু কোচের সঙ্গে দূরত্ব থেকে শুরু করে সেই অবস্থার সিলেকশন থেকে শুরু করে সব কিছু নিয়ে আপনি আবার জিতে গেলেন। তো এই মেয়েরা যখন আবার একটা বড় টুর্নামেন্টে খেলবে, সো আমার মনে হয় ওদের কাছে এই এক্সপেকটেশনটা মানে আমরা করতেই পারি যে ওরা ওই নিজেদের সেরাটা দেওয়ার ক্ষেত্রে ওরা কখনো পিছপা হবে না, আমার এটা মনে হয়। এই জায়গায় no মানে compromise। এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে অন্য অনেকে হয়তো অনেক অজুহাত দিতে পারে, বাট এই মেয়েরা আসলে অজুহাত দিবে না। এবং বাটলারের একটা কথা ভালো লেগেছে আজকে খুবই, উনি শুরুতেই কিন্তু বলেছেন যে ওরা অনেক হার্ড ওয়ার্কিং। এইটা নিয়ে কোনো সন্দেহ নাই যে ওরা অনেক বেশি হার্ড ওয়ার্কিং। এবং আমরা যদি ওদের মানে অন্যান্য স্ট্রাগল, মানে ওদের স্ট্রাগল তো অন্যরকম স্ট্রাগল আসলে সব কিছু থেকে, মানে ফ্যামিলি থেকে শুরু করে বা বাংলাদেশের ইকোনমিক সোশ্যাল পলিটিক্যাল। কোনো- সো আমার মনে হয় এইটা ওদেরকে আসলে মেন্টালি অনেক বেশি আরও স্ট্রং করেছে মাঠে পারফরমেন্স করে দেখানোর জন্য, এবং সাইকোলজিক্যালি ওরা অনেক বেশি আসলে মোটিভেটেড থাকবে। সো আর যেটা বলছিলেন যে এই একটা এশিয়ান কাপ থেকেই আবার আমাদের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, আমার যেটা মনে আছে আমরা বোধহয় যখন বাছাই পর্বটা চলে তখন এইগুলো নিয়ে কিছু আসলে ভাবি নাই, হঠাৎ করে আমরা যখন জিতে গেলাম এরপরে ইকুয়েশন আসা শুরু করলো। এবং আমাদের কিন্তু অনেকগুলো সুযোগ আছে, যদি আমরা মানে সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনালে যেতে পারি, সেখানে প্লে অফ হবে, সেখানে বাদ পড়লে পরেও কনফেডারেশন প্লে অফ খেলার সুযোগ থাকবে। So, এবং এগুলো হচ্ছে মানে যদি সেটা করতে পারে তাহলে আরও অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ, আরও বড় বড় টিমের সঙ্গে খেলার সুযোগ, এশিয়ার বাইরের টিমের খেলার সুযোগ। সো ওই পর্যন্ত আসলে চিন্তা করছি না, বাট যদি সেটা মনে হয় হয় যে এটা তো টিম Team হিসেবে হিসেবে, দেখছি, হ্যাঁ। ঠিক আছে, যে বাংলাদেশ খেলার সুযোগ পাবে। এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের মেয়েদের মেয়েদের বাইরের জন্য, লিগে বাইরের খেলারও লিগে। একটা আমাদের একজন দারুণ কোচই platform। বলছিলেন, আমাদের Definitely, গোলরক্ষক হ্যাঁ, কোচ যে বলছিলেন এখানে যদি পারফর্ম করতে পারে, মানে এদের পিটার বাটলার কিন্তু বেশ কয়েকবার বলছে যে বাংলাদেশের এইসব প্লেয়ার বাইরের লিগে খেলার। হ্যাঁ, যে বাইরে অস্ট্রেলিয়ার মতন লিগে খেলার ক্যাপাবল প্লেয়ার আছে আমার। তা আমার মনে হয় যে এখানে যদি পারফর্ম করতে পারে, যে ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টেরও একটা ব্যাপারটা, বড় হ্যাঁ। সুযোগ আছে, যে বাইরে আপনার হলো লিগগুলো থেকে ডাক মানে এটা এবং এই জায়গাটাই এক্সপোজারটা পাওয়ার সবচেয়ে বড় বড় স্টেজ, সুযোগ, এর চাইতে বড় বড় সুযোগ। স্টেজ আর না, হয় না। এশিয়ার পাবো তো না। আর হয় না। এর বড় স্টেজ হয় না। এবার আমরা একটু আমাদের রিয়েলিস্টিক এক্সপেকটেশন আসি। আনিস ভাই আপনার প্রেডিকশনটা বলেন, তারপর সাব্বির ভাইটা শুনবো। না, মানে আমি প্রেডিকশন বলবো না, করতে চাই না, বাট আমি চাই যে মেয়েরা ভালো খেলুক এবং একটা রেসপেক্টেবল একটা মার্জিনে তারা যদি ডিফিট হয়, যে রেসপেক্টেবল একটা মার্জিনে হোক। কারণ এই জন্যই বলতেছি যে আমি ওই যে লাস্ট চান্সটা আসলে যে দেখতে চাই, যে উজবেকিস্তানকে হারিয়ে টপ 8-এ ঢোকা যায় কিনা। হ্যাঁ, Exactly. বাট আমার এক্সপেকটেশন অতটুকুই যে তারা হলো তাদের যে খেলাটা তারা খেলতেছে সেটাই হলো তারা ভালোভাবে খেলবে। সাব্বির ভাই এবার আমি আসলে একমত, কারণ চায়না আর নর্থ কোরিয়া মানে দুইটা টিম যদি সব কিছু মিলে অনেক দূরের পথ। সো ওইখানে যদি একটা রেজাল্ট আসে, এটাও আসলে এক্সপেকটেশনের বাইরে যদি আমাদের ফরে একটা রেজাল্ট আসে। কিন্তু মূল টার্গেট হওয়া উচিত আসলে উজবেকিস্তান। র্যাঙ্কিংয়ের ডিফারেন্স থাকলেও আমরা যেহেতু মায়ানমারকে হারিয়ে এসেছি, কাছাকাছি র্যাঙ্কের টিম, সো উজবেকিস্তানটাই টার্গেট হওয়া উচিত। এবং ওইখানে যদি আমরা জিততে পারি আমাদের একটা সুযোগ থাকবে। বাট দিন শেষে মেয়েরা আমাদেরকে যেই খেলাটা উপহার দিয়েছে ওই পারফরমেন্সটা যদি আমরা দেখতে পারি, আমার বোধ হয় যে ম্যাক্সিমাম 2-1 থাকবেই, যে তাদের প্রত্যাশা অনেক বেশি, বাট আমার মনে হয় ম্যাক্সিমাম ফ্যান এবং আমরা যারা আছে আমরা খুশি থাকবো আসলে, Definitely. এবং ওরাও হয়তো খুশি থাকবে। আমরা হ্যাঁ আনিস ভাই, আমি একটা জিনিস যোগ করি, যে আমরা যে সি গ্রুপে পড়ছে, হ্যাঁ, যে আমরা যদি জাপানের গ্রুপে পড়তাম, আমরা তো ইন্ডিয়াতে পড়েছি রাইট। বি বিতে বি গ্রুপে আমরা যদি সিতে যেতাম, ইন্ডিয়ার জায়গায় আমরা, হ্যাঁ, আর হলো আমাদের জায়গায় ইন্ডিয়া, হ্যাঁ। দ্যাটস মিন আমরা পেতাম হলো, আমরা যেহেতু 4th সিটেড, ইরান, ইন্ডিয়া, বাংলাদেশ 4th সিটেড ছিল। আমরা যদি জাপানের গ্রুপে পড়তাম তাহলে দেখেন জাপান, ভিয়েতনাম, চাইনিজ টাইপে বাংলাদেশ, আমাদের সুযোগটা তাহলে বাংলাদেশের সুযোগটা আমি বিলিভ করি যে আসলে আরো বড় হতো। সেটা তো আসলে হ্যাঁ, ভাগ্যের একটা কারণ ব্যাপার। কারণ একটাই, কারণ এখানে বা আমাদের গ্রুপ থেকে হয় চায়না বা হলো কোরিয়া সরে, যে ফিলিপাইন এখানে আসলেও আমি বলতে পারতাম যে হ্যাঁ আমাদের একটা মানে সুন্দর একটা সুযোগ আছে। কিন্তু আসলে যে চায়না এবং নর্থ কোরিয়া থাকার কারণে, নর্থ কোরিয়া কিন্তু হলো মানে এশিয়ার দুইটা টিম মিলে 12টা শিরোপা, 12টা সেকেন্ড টপ টিম। জাপানের পরে তারা হলো 9 নম্বর র্যাঙ্কিং, জাপান 8, তারা 9। এশিয়ার সেরা 10 মানে ওয়ার্ল্ডের সেরা দুইটা 10 টিম এক জায়গায় পড়ে যাওয়াতে যে আসলে আমাদের ভাগ্যটাও আনফরচুনেট। আমরা এমন একটা সুযোগের কথা বলছি যে সুযোগটা আসলে 3-4 মানে 1 বছর বা 2 বছর আগেও চিন্তা করা যেত না। এমন একটা প্রিভিলেজ আমরা জায়গায় পেয়েছি, সেটা আসলে এই আফিদা অ্যান্ড
অ্যান্ড কোং এবং পিটার বাটলার যারা রয়েছেন তাদের কল্যাণেই পেয়েছে। অ্যান্ড অ্যাবসলিউটলি এই চ্যাম্পিয়ন টিমগুলোর সাথে খেলতে পারছে তার একটাই বড় কারণ, দে আর দ্য চ্যাম্পিয়ন্স, এবং সেটাই আমাদের এক্সপেকটেশন যে তারা চ্যাম্পিয়নদের মতো করেই খেলবে। জেতা হারাটা ইজ সেকেন্ডারি। অবশ্যই আমরা এক্সপেক্ট করবো হয়তো উজবেকিস্তানের কাছে একটা রেজাল্ট নিয়ে আসার জন্য। সাব্বির ভাই, আনিস ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশের পুরো জার্নির তে চেষ্টা করবো দ্য ডেইলি স্টারের পিচ পারফেক্ট থেকে আরও কথা বলার জন্য। তখন আবারও কথা হবে বাংলাদেশের ম্যাচের কাটাছেড়া নিয়ে, আবারও কথা হবে। সেই পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের ম্যাচের রেজাল্ট নিয়ে আপনাদের কি এক্সপেকটেশন, অবশ্যই অনেক এক্সপেকটেশন কি সেটাও আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। বাংলাদেশের এই AFC ওমেন্স এশিয়া কাপের ম্যাচের ফলাফল এবং রেজাল্ট প্রিভিউ এবং রিভিউ নিয়ে আমরা চেষ্টা করব কথা বলার জন্য। ডেইলি স্টারের যে কোনো মুহূর্তের আপডেট যদি দেখতে চান তবে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net এর ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।